ওই ছেলেটার? রাজনগর। কি নাম তোমার? অভিজিৎ সরকার। আর তোমার রাজনগর না? তোমাকে দেখেছি মহাশূরা। আমি জীবনদার বাড়িতে পড়েছি। এই যে জীবনদা চিনিস তো, এখন পোস্ট অফিসে চাকরি করে। দাদা আমাকে খুব ভালোবাসতো ছোটবেলায়, 3টে বাচ্চা পড়াতো, আর আমি আর একজন হাই স্কুলের চাকরি পেয়ে গেছে, তো 3জনকে আমাদেরকে পড়াতো, আর কাউকে নিত না, ওই বেচার কাউকে নিত না। আর এত মারতো মাথা খারাপ। ওই মারের চোটে কেউ পড়তে যাবে না, আমাদের 3জনকে এত মারতো। পড়া করবি না, একটা পড়া না হলে মারতো। এই যে ভার্বের লিস্ট বল, তোদের ফেজাল ভার্বের লিস্ট বল, তারপরে আর্টিকেল প্রিপোজিশনাল লিস্ট বল, এগুলোকে না মেরে মেরে মুখস্থ করিয়েছে আমাদেরকে। ভালো পড়াতো, খুব সুন্দর পড়াতো, একদম সত্যি বলছি, নো ডাউট দারুণ পড়াতো। আমার যদি কিছু বেস তৈরি করে দেয় তো ওই দাদা তৈরি করে দিয়েছে। প্রথম হচ্ছে শিক্ষাগুরু আমার জীবনদা। আমার যদি রাস্তা তৈরি করে দেয়, দাদা তৈরি করে দিয়েছে। জীবনদার থেকে অনেক বড় বড় টিচারের কাছে পড়েছি, কিন্তু যে বুনিয়াদী শিক্ষাটা যে তৈরি করে দেবে না, প্রাথমিক শিক্ষা, সে হচ্ছে তোর মেন অস্ত্র। তো আমাকে প্রাথমিকভাবে তৈরি করে দিয়েছে জীবনদা। কমপ্লিট করে দিয়েছি। তোরা কিন্তু প্রত্যেককেই হিংসা না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেকে আমার চ্যানেলে থাকবি, যেটুকু পড়ালাম আবার বাড়িতে গিয়ে পড়ার চেষ্টা করবি। যারা একমাত্র তুই যেমন ইংরেজিতে রিডিং পড়তে পারিস না, তোদের ক্ষেত্রে খুব সুবিধা হবে, যে বাড়িতে গিয়েও তোরা ওটা আবার গিয়ে দেখতে পাবে আমি কি ধাঁচে পড়ালাম। আমার কাছে আমার থেকেও বড় বড় টিচার ইউটিউবার আছে, আমি মানছি, আমি স্বীকার করছি। আমার থেকে বড় বড় টিচার বিস্টাইল হাই স্কুলেও আছে, আমার থেকে বড় বড় টিচার বংশিয়ারি গঙ্গারামপুর হাই স্কুলে আছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যে টিচার, তোদের যেভাবে আমি গাইড দিচ্ছি, সেই গাইডলাইনটা যেন সবসময় তোদের কাছে পাস, তবেই তোরা রেডি হতে পারবে, নাহলে কিন্তু রেডি হতে পারবে না। আমি বুঝিয়ে দিলাম, অন্য স্যারের কাছে পড়ছিস, ওই আরেকটা ভাবে বুঝালো, ঠিক আছে? আমি বুঝিয়ে দিলাম, এই পড়াটা গিয়ে কতটুকু তোদের মাথায় থাকলো। হ্যাঁ, 100% হয়তো মাথায় প্রত্যেকের থাকে না, আমরা পড়েছি থাকে না, সেই 70% বা 50% মাথায় থাকলো। আরেকবার ভিডিওটা দেখে নিলে আরও কি তোদের প্রোগ্রেসটা অনেকটা এগিয়ে যাবে। তখন তোমাদের কি অন্তত নোট বই তোদের ফলো করতে হবে না, তোরা বুঝতে পেরে যাবি, ঠিক আছে? মনে পড়ে যাবে যে এটা আমাকে বলেছে, এটা হবে, জন্যই বলছি, আর কিছু না। ঠিক আছে, আমাদের পাসিং ওয়ে বাপু নয়নতারা স্ট্রাগল, আমি সেদিন বলে দিয়েছি নয়নতারা স্ট্রাগল সম্পর্কে। আমাদের প্রথম প্রিভিয়াস ভিডিও আছে, সেই প্রিভিয়াস ভিডিওতে গেলে তোমরা সবাই দেখতে পাবে যে আমি কি পড়িয়ে দিয়েছি, কি পড়তে বলা হয়েছে, বা মানেটা কি সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি। আজকে পড়বো আমরা ইউনিট 2, ঠিক আছে? পেজ নাম্বার আমাদের হচ্ছে কি 18। পাসিং ওয়ে বাপু, পাসিং মানে কি? হ্যাঁ, পরলোক গমন করা, ঠিক আছে? পাসিং মানে কি? পরলোক গমন করা। কে পরলোক গমন করেছে? আমাদের গান্ধীজি। বাপু বলতে এখানে কে? গান্ধীজি, মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে, সে মারা গেছে, ঠিক আছে? এই বিষয়ে আমরা পড়ব ইউনিট 2। চলো, বলছে গান্ধীজির ফিউনারেল। গান্ধীজি বলতে কি এখানে মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে, ঠিক আছে? ফিউনারেল মানে কি? আমি কি বলেছি? ফিউনারেল মানে কি? শেষ কৃতিত্ব। আমাদের মুসলিমদের কবর, হিন্দুদের কি হবে? পোড়ানো, তাই না? শ্মশানে গিয়ে পোড়ানো। তো এটাকে আমরা বলবো শেষ কৃতিত্ব। ইংরেজিতে কি বলবো আমরা? ফিউনারেল। ইংরেজিতে কি বলবো? ফিউনারেল। প্রত্যেকে ক্লিয়ার ফিউনারেল মানে? ঠিক আছে। ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। বলছি কি গান্ধীজি মৃত্যুর ঠিক একদিন পরে তার শেষ কৃতিত্ব সম্পূর্ণ করা হয়েছিল। সবাই বুঝতে পেরেছিস কি বলতে চাইলাম আমি? গান্ধীজি আজকে মারা গেছে, তার শেষ কৃতিত্ব সম্পূর্ণ করা হবে কবে? কালকে। এটাই বলতে চেয়েছে, মানে গান্ধীজির একদিন পরে তার শেষ কৃতিত্ব সম্পূর্ণ করা হয়েছে। আওয়ার্স ইন অ্যাডভান্স, 1-2 ঘন্টা আগে। আওয়ার্স বলতে কি 1 ঘন্টার বেশি সময়কে আমরা বলবো আওয়ার্স। আর যদি 1 ঘন্টা আগে বলতাম বা বলতো তাহলে হতো কেবলমাত্র আওয়ার। ঘন্টা আগে পিপুল মানে লোকজনেরা লাইন দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফ্লো। 1-2 ঘন্টা আগে কি করা হয়েছে? যারা গান্ধীজির অনুগামী ছিল, যারা গান্ধীজির ফলোয়ার্স ছিল, যারা গান্ধীজির আত্মীয় ছিল, তাদেরকে কি করেছে? রাস্তার দুধারে একটা করে কি করেছে? লাইন করে দিয়েছে সারিবদ্ধভাবে। ওরা লাইনে দাঁড়িয়ে আছে। কেন লাইনে দাঁড়িয়ে আছে? গান্ধীজিকে দেখার জন্য। চলো, বদমাশি, ঠিক আছে? বদমাশি নয় কিন্তু, এটার নাম হচ্ছে কি? বদমাশি। মিস্টার নাইডুস ডটার। তাহলে মিস্টার নাইডুর কে? কন্যা। কন্যা বা মেয়ে। তাহলে হু ইজ পদ্মাশি? পদ্মাশি ইজ এ মিস্টার নাইডুস ডটার। পদ্মাশি ওয়াজ কেন হবে না?
কারণ পদ্মাসী আগে মিস্টার নাইডুর কন্যা ছিল, এখন নয়, এখনও আছে। হ্যাঁ, মারা গেছে মানছি, কিন্তু ওই জন্য ইউজ ব্যবহার হবে। ঠিক আছে। স্পক ফর আস আমাদের বলেছিল স্পিক থেকে কি করা হয়েছে, স্পক। আমরা জানি স্পিকটা কি, ভার্বের V1, স্পক ভার্বের V2। তারপর স্পক ফর আস আমাদের বলেছে অল। অল মানে কি, এখানে যারা ফলোয়ার্স ছিল, যারা রিলেটিভস ছিল, তাদের কথা বলা হয়েছে। হোয়েন সি সেড মানে পদ্মাসী বলেছিল, কি বলেছিল, সিম্পলি মানে সাধারণভাবে। ঠিক আছে, সিম্পলি মানে কি সাধারণভাবে বলেছিল, কি বলেছিল, উই উইল ওয়াল্ক আমরা হাঁটবো, উই উইল ওয়াল্ক। আমরা গান্ধীজির জন্য, গান্ধীজি মারা গেছে তো সবাই ওখানে অনেক কথা বলা বলি করছে যে গান্ধীজি মারা গেছে, এমন একটা মহান ব্যক্তি মারা গেছে, এর জন্য আমরা কি করতে পারি বা কি করব, সবাই অনেক অনেক রকম বলা বলি করছে। তো এখানে মিস্টার নাইডু সবার সামনে দাঁড়িয়ে বলছে যে আমরা সাধারণত এই কাজটা করতে পারি। কি কাজ, যে আমরা বাবুজির জন্য একটু হাঁটবো। ঠিক আছে, উই ওয়াক আমরা বাপুজির সঙ্গে হাঁটবো। বলছে ইট ইজ দ্য লাস্ট টাইম, বলছে এটা আমাদের শেষ সময় বা অন্তিম সময়। উই সেল বি ওয়াকিং উইথ বাপু, বলছে আমরা বাপুর সঙ্গে হাঁটবো, এটাই আমাদের অন্তিম সময়। আর কোনোদিন চাইলেও আমরা বাপুর সঙ্গে হাঁটতে পারবো না, কারণ মৃত ব্যক্তির সঙ্গে আমরা একবারে হাঁটতে পাই, শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় একবারে হাঁটতে পাই, ওকে পুড়িয়ে দেওয়ার পরে আর দ্বিতীয়বার ওকে নিয়ে আমরা হাঁটতে পারি না, তাই তো এই জন্য বলেছে দিস ইজ দ্য লাস্ট টাইম। এই অবধি সবারে ক্লিয়ার না অসুবিধা? এখান থেকে কোনো ওয়ার্ডের মানে বল। চলো আমরা চলে যাই এর দিকে। বলছে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়ার্ক। এখানে অ্যাগোনাইজিং কথার অর্থ কি, বেদনাদায়ক। আজকে যখন বিয়ে লাগবে, বিয়ে বা বিয়ের সময় যখন আমরা হাঁটি ফুলার ভরাতে যাই, 3টা পুকুরে জল লাগে। হ্যাঁ, তো তোরা জানিস না, তুই জানিস? মানে বিয়ের আগে, ছেলের বিয়ের আগে যখন হলুদের দিন চলে, তখন অনেকেই বেরোয় বাজনা পার্টি নিয়ে, গান পার্টি নিয়ে বেরোয়। কি বলে ওটাকে তোদের ভাষায়? হ্যাঁ, এই বলাটা আলাদা, কাজ একটাই। তা বলছে কি, তখন যখন আমরা হাঁটি, তখন হাঁটাটা কি সবার মনের মধ্যে আনন্দ থাকে। আমি এটাই বুঝাতে চাইছি, তখন সবার মনে কি থাকে, আনন্দ থাকে, ওই হাঁটার মধ্যে আনন্দ থাকে, তখন এগোনাইজিং ওয়ার্ক হয় না। কিন্তু যখন মারা যায় কেউ, তখন ওর সঙ্গে হাঁটবো, তো আমরা কেউ হাসি না, কিন্তু সবাই নিস্তব্ধ থাকি। 2-1টা বান্দর লোক থাকে যাদের ফোন ট্যাং ট্যাং করে বাজে। এদিকে আমাদের ইয়ে হচ্ছে, জানাজা পড়াচ্ছে, ট্যাং ট্যাং করে গান চালু হয়ে গেছে, বলো না তুমি আমার, কি হয় কিনা। তা এগুলো লোক কখন সচেতন হবে? এগুলো কোনোদিন সচেতন হবে না। এরা সমাজ কি জিনিস বুঝে না। এরা ভাবে যে আমার কিছু টাকা হয়েছে, আমার ফোন আসতেই পারে। সমাজ বুঝে না। বুঝে কি, কেন 5 মিনিট ফোনটা বন্ধ রাখা যায় না? কি এরা নিজেকে অনেক বড় মনে করে। এখানে জানাজা চলছে, 1000-3000 লোকের মধ্যে ওর ফোনটা বাজে, ওর লজ্জা হয় না একটুকু যে সবার ডিস্টার্ব হচ্ছে? চলো, বলছে ইট ওয়াজ এন এগোনাইজিং ওয়ার্ক, এই হাঁটাটা ছিল দুঃখপূর্ণ বা বিষাদপূর্ণ। থাউজেন্ডস মানে হাজার হাজার লোকের কথা বলা হয় যে কি করছিল তারা, সাইলেন্টলি নিস্তব্ধ হয়েছিল, ওয়াচিং দ্য প্রসেশন। বলছে সেই মিছিলটা, প্রসেশন মানে মিছিল, সেই মিছিলটা সাইলেন্টলি নিস্তব্ধভাবে ওরা কি করছিল, লক্ষ্য করছিল। বাবু লে অন দ্য ওপেন ট্র্যাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাবু কোথায় শুয়েছিল, একটা খোলা ট্র্যাকের উপর শুয়েছিল, আর তার উপর কি ছিল, ফুল ছিল, ফুল দিয়ে সাজানো ছিল, তার দেহের উপরে ফুলে ফুল। কেন ফুল দেওয়া হয়? যারা যারা থাকে সরকারি ডিপার্টমেন্টে, যে কোনো ডিপার্টমেন্টে যারা কাজ করে, তাদের যখন মারা যায় তো সম্মান প্রদর্শন করার জন্য তাদেরকে কি দেওয়া হয়, ফুলের মালা দেওয়া হয়। দেখেছি আমরা, এই যে আমাদের জওয়ানরা মারা গেল কত সালে, 2016 সালে না 17 সালে মারা গেছিল না? ব্ল্যাক ডে হিসাবে পালন করা হয়। 14ই ফেব্রুয়ারি আমাদের সামনে আসে, 14ই ফেব্রুয়ারি কয়েকদিন পরে, সেদিনে আমাদের ব্ল্যাক ডে হিসাবে পালন করা হয়। কোথায়? কাশ্মীরের জওয়ানরা মারা গেছিল। কতজন মারা গেছিল? 40 জন না কতজন মারা গেছিল, ঠিক কি না? তাদের প্রত্যেকেই বাড়িতে কি পাঠানো হয়েছিল, তাদের প্রত্যেকের মৃত স্বামীদের পাঠানো হয়েছিল। কারো হয়তো বাবা মারা গেছে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তার সঙ্গে একটা ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তো? তো এখানে গান্ধীজিকেও তাই করা হয়েছে। বলছে থাউজেন্ড অফ পিপুল ওয়েপ্ট, হাজার হাজার লোক কী করছিল, কান্না করছিল। আমরা কি জানি ক্রাই মানে কি, কান্না করা। এখানে ওয়েপ্ট কেন দেওয়া হয়েছে? যে কান্নার মধ্যে কি থাকবে, দুঃখ থাকবে, যে কান্নার মধ্যে না মনের একটা আঘাত থাকবে, কষ্ট থাকবে, সেই কান্নাকে আমরা বলবো ওয়েপ্ট, WEPT ওয়েপ্ট। ক্রাই আর হবে না, ক্রাই হবে বাচ্চাদের কান্নাকে আমরা বলবো ক্রাই।
ঠিক আছে, বলছে ট্রাইং টু টাচ, চেষ্টা করছিল। ট্রাই মানে কি চেষ্টা করা, কিসের চেষ্টা চলছিল? টাচ করার চেষ্টা করছিল। ট্রাইং টু টাচ, স্পর্শ করার চেষ্টা করছিল কার? হ্যাঁ, বাপুজির ফিট, বাপুজির পা বা চরণ স্পর্শ করার চেষ্টা করছিল। কে স্পর্শ করার চেষ্টা করছিল? নিশ্চয় তার ফলোয়ার্স অ্যান্ড রিলেটিভস, তার অনুগামীরা, যারা যারা এখনো পর্যন্ত বাপুর পা চরণ স্পর্শ করেনি, তারাই চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল। কোনটা অসম্ভব ছিল? টু মুভ ইন দ্য থিক ক্রাউড, বলছে এই এত জনবহুল, মানে হাজার হাজার লোক, বুঝতে পারছি, সেখানে ও কারো যদি সামনে এগিয়ে যেতে হয় তাহলে অনেক কষ্টে এগিয়ে যেতে হয়। এই জন্য বলছে ইট ওয়াজ ইম্পসিবল, এটা আমার দ্বারাই অসম্ভব ছিল। ইন দ্য থিক ক্রাউড, এই ভিড়ের মধ্যে। এজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, যখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ফরওয়ার্ড মানে কি? সামনের দিকে। ফরওয়ার্ড মানে কি মমতা? ফরওয়ার্ড মানে কি বললাম? সামনের দিকে এগিয়ে যাওয়াকে আমরা ফরওয়ার্ড বলবো। মুভ মানে কি? মুভ করা মানে কি? এক জায়গায় বসে না থাকাকে আমরা মুভ বলবো, তাই না? স্থানান্তর, জায়গার পরিবর্তন করাকে আমরা মুভ বলবো। বলছে কি এজ আই মুভ, আমি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, স্লোলি মানে কি? ধীরে ধীরে। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম। আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড হয়েছে। আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিস্ট অফ গ্রিভিং পিপুল, আমি, লেখক বলছে, আমি নই কেবলমাত্র এই শোকাহত মানুষের মধ্যে, এই শোকাহত মানুষদের মধ্যে একাই আমি দুঃখ পাইনি, কষ্ট পাইনি। আমি বুঝতে পেরেছি এই বিষয়টা। This was even more than the funeral procession of India's beloved leader. বলছে কি এটা একটা সাধারণ নেতার মিছিল নয়। কি বলেছে? এটা একটা সাধারণ নেতার মিছিল নয়। এটা কি আমাদের গোটা ভারতবর্ষের একজন লিডারের কথা বলা হয়েছে। আমার সারা ভারতবর্ষের কার কথা বলা হয়েছে? লিডারের কথা বলতে গান্ধীজি আমাদের একটা টাইমে গোটা ভারতবর্ষের কি ছিল? লিডার ছিল, অর্থাৎ ফাদার ছিল, হেড ছিল, মাতা ছিল। গান্ধীজি যা বলতো ভারতবর্ষের প্রত্যেকটাই তাই শুনতো, তার কথা শুনতো। এই জন্য তোরা দেখতে পাচ্ছি গান্ধীজি আমাদের মধ্যে এখনো বেঁচে আছে। কোথায় বেঁচে আছে? টাকায় নাই, মনে বেঁচে আছে। আমাদের প্রথম উত্তর কি হবে? যে গান্ধীজি আমাদের মনের মধ্যে এখনো বেঁচে আছে। টাকা আছে তো বলে আমরা বেঁচে আছি, আর আমরা বেঁচে আছি তো বলে মন ভালো আছে, তাই না? টাকা না থাকলে মন ভালো থাকে কারো? কি তাহলে গান্ধীজি কোথায় আছে? আমাদের প্রত্যেককে মনে আছে, তাই না? গান্ধীজিকে যখন আমাকে দিয়ে দেবে কিনা, তখন আমার মন ভালো হয়ে যায়। তার মানে গান্ধীজি আমার মনেই আছে আমাদের। তাহলে কি বললাম? যে এটা সাধারণ লোকের, হ্যাঁ, সাধারণ লোকের। তোরা দেখবি গ্রামের মধ্যে যে যদি কোনো গরিব লোক মারা যায়, তার দেহ পুড়ানোর জন্য, তার দেহ শেষকৃত্য করার জন্য লোক কম যায়। আর যখন দেখবি একটা ধনী লোক মারা যায় বা প্রভাবশালী লোক মারা যায়, দেখবি যে সবাই ওর পিছনে পিছনে ছুটে। তো দেখ, কেউ কিন্তু পার্সোনালি নিবি না বিষয়গুলোকে। আমি জাস্ট বোঝার জন্য বলছি, সমাজের যেরকম সিচুয়েশন, সেই পরিস্থিতিগুলোকে তোদের সামনে তুলে ধরার চেষ্টা। আই ওয়াজ অ্যামং পিপুল ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। বলছে আমি মনে করি, লেখক বলছে আমি মনে করি বাপুজির পিছনে হাঁটাটা বা বাপুজির সঙ্গে হাঁটা একটা আলাদা মানে বা আলাদা তাৎপর্য বা আলাদা একটা সিগনিফিকেন্স কাজ করছে আমার নিজেদের মধ্যে, প্রত্যেকের মধ্যে একটা গর্ব কাজ করছে। দেখবি আমি কি বললাম, বড় লোকের মিছিলে যখন যাবি তখন মনে হচ্ছে বড় লোক মারা গেছে মানে আমিও বড় লোক। সিনেমা হলে যখন যাই তখন শ্রাবন্তীকে দেখে তোরা মনে করি যে আমিও শ্রাবন্তীর মতো নায়িকা হয়ে গেছি, আর দেবকে দেখে মনে হয় যে আমিও দেব হয়ে গেছি। একটুকার জন্য সিনেমার এই 5 টাকা বা 20 টাকার টিকিট কাউন্টারে 3 ঘন্টার সময় মনে হয় যে আমি দেব, আর তোরা মনে করে আমি শ্রাবন্তী। মনে তো করিস? ঠিক তেমনি তার অনুভূতিটা এখানে, তার যারা ফলোয়ার্স বা রিলেটিভ ছিল তাদের অনুভূতি তাই মনে হয়েছিল। উই হ্যাড ওয়াকিং উইথ বাপু, বলছে আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ান রিসেন্ট হিস্ট্রি। বলছে ভারতের ইতিহাসে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা কি দেখতে পাবো? যে আমরা বাপুর সঙ্গে ভালো সময় যেমন হাঁটাহাঁটি করেছি, বাপুর সঙ্গে আমরা বেশিরভাগ খারাপ সময়ও আমরা হাঁটাহাঁটি করেছি। মানে দুটো সময় আমরা বাপুর সঙ্গে কি করেছি? হাঁটাহাঁটি করেছি। We could not now accept that the fact that the man who had led us over many difficult paths, বলছে আমরা এই সত্য ঘটনাটিকে আর মেনে নিতে পারছি না। কোন সত্য ঘটনাটিকে? বাপু আর বেঁচে নেই, গান্ধীজি আর বেঁচে নেই, এই বিষয়টিকে আমরা মেনে নিতে পারছি না। মেনে নিতে পারবো? আমাদের নিজের কেউ বাবা মারা যায় যখন, তখন আমরা মেনে নিতে পারি চট করে?
হ্যাঁ, মেনে নিতে পারি না। ঠিক তারা অনুগামীরা বলছে বাপুর এই মৃত্যুর খবরটাকে আমরা মেনে নিতে পারছি না। যে আমাদের কি করেছিল, এখানে হু বলতে বাপুজির কথা বলা হয়েছে, যে আমাদের কি করেছিল, অনেক কঠিন সময়ে কঠিন পথ আমাদের দেখিয়েছিল, কোনো বিপদে পড়লে সে আমাদেরকে পরামর্শ দিয়েছিল যে কোন পথে হাঁটলে আমরা ভালো জায়গায় গিয়ে পৌঁছাবো, জায়গা মতন গিয়ে পৌঁছাবো, সেই পথের কথা বলা হয়েছে এখানে কঠিন পথ বলতে। ওয়াজ নেভার গোয়িং টু ওয়ার্ক উইথ আস এগেইন, বলছে কি আর আমরা কোনোদিন চাইলে পুনরায় বাপুর সঙ্গে আর হাঁটতে পারবো না। বাপুর স্লাইট ফিগার হেড ওয়ার্ক, বাপুর চেহারা কেমন ছিল? সলমান খানের মতো নয়, কার মতো? কাঞ্চনের মতো, তাই না? তাই তো। তো বাপুজির ফিগারটা ছিল কি অনেকটা পাতলা, ঠিক আছে। স্টাফ মানে কি আমরা জানি, দাদুর লাঠি, লাঠিটাকে বাবা স্টাফ। হ্যাঁ, ইন হ্যান্ড, হাতে একটা দাদুর লাঠি ছিল। ওভার দ্য লার্জ পার্ট অফ ইন্ডিয়া, যদি গোটা ভারতবর্ষের কথা আমি বলি, কি করেছিল? মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ ওই হেঁটেই কভার করেছিল। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, বাপুজি বলতে চাইছে হাঁটাটা স্লো প্রোগ্রেস। আমরা বাসে যখন উঠবো তখন দ্রুত গতিতে আগাবো, প্লেনে উঠলে আরও দ্রুত গতি, রেলে উঠলে না, তাই তো দ্রুত গতি। কিন্তু বাপু বলতে চাইছে যে আমি হেঁটেই কভার করেছি, এটা একটা স্লো প্রোগ্রেস, মানে ধীর গতি, ধীর প্রগতি, ঠিক আছে। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লিয়ারিটি অ্যান্ড ক্লোজলি লুক এট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। বলছি তো তুমি একবার চিন্তা করো তো, ইট ইজ টু থিঙ্ক মানে কি তুমি একবার চিন্তা করো তো, যখন তুমি ধীরে হেঁটে যাবে, হ্যাঁ, তখন তুমি তোমার আশেপাশে যে জিনিস যেগুলো দেখতে পাবে তুমি ভালো করে লক্ষ্য করতে পারবে, ভালো করে ওয়াচ করতে পারবে। একটা যদি পতঙ্গ থাকে, একটা যদি পোকামাকড় থাকে, সেটাও তুমি দেখতে পাবে। এই যে বলে দিয়েছে, তারপরে কি বলে দিয়েছে, ফ্রম স্মল ইনসেক্ট, ইনসেক্ট মানে কি আমরা জানি পতঙ্গ, বলছে যে কোথাও কোনো একটা ছোট্ট পতঙ্গ থাকে, টু হরিজন ইন দ্য ডিস্টেন্স, বলছে তোমার থেকে একটু দূরে থাকলে তুমি ওটাকে কি করবে, লক্ষ্য করতে পারবে, তুমি যদি হেঁটে যাও, মানে হেঁটে এগিয়ে যাও। আর বাসে গেলে কি আমরা লক্ষ্য করতে পারি? কখনো কখনো লক্ষ্য করতে পারি না। তখন দেখালো 2 বান্ধবী একসঙ্গে যাচ্ছিস বা 2 বোন একসঙ্গে যাচ্ছিস, দিদি হয়তো বললো ওই দেখ দেখ কত সুন্দর সুন্দর, দ্বীপ পার হয়ে গেল, আমি দেখতে পারলাম না। যে দেখতে পেলাম না তার মনের মধ্যে কষ্ট হয়, কিন্তু হেঁটে গেলে এটা হয় না। টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়া, বলছে কি তুমি তুমি দেখতে পাবে, বাপুজি বলতে চাইছে তুমি যখন হেঁটে যাবে তোমার কি লাগবে না, তোমার টাকা লাগবে না, সবাই হেঁটে যেতে পারবে, যারা গরিব তারাও হেঁটে যেতে পারবে, যারা বড় লোক তারাও হেঁটে যেতে পারবে, হ্যাঁ, যারা ধনী তারাও হেঁটে যেতে পারবে। তাহলে কি এই হাঁটাটাকে বাপুজি বেশি গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে। আর বাপুজির মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য আছে দেখবি, ও কখনোই যে যতটুকু প্রয়োজন তার বেশি ও কী করতে চাইতো না, এক্সপেন্স করতে চাইতো না, অর্থাৎ খরচ করতে চাইতো না। ওর যদি টাইম একটা কাজ করতে যদি 10 মিনিট লাগে তো 10 মিনিটে লাগাবে, ও আধা ঘন্টা, এটা পছন্দ করতো না। ওর যদি মনে হয় না একটা জামা আমার 8:30 থেকে পরলেও আমার চলে যাচ্ছে, তো ও কখনোই সিরিয়াসলি ঢুকবে না, তাই না। ও বাড়তি জিনিসটাকে পছন্দ করতো না। ওর বক্তব্য হচ্ছে আমি যদি না পড়ে যদি আমি কাউকে পড়তে দেই তাহলে তার কাজে লাগবে, ও এটা ভাবতো সবসময়। বলছে কি তারপরে আছে ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, বলছে কি এই হাঁটাহাঁটি করতে গেলে আমাদের কিসের প্রয়োজন নেই, বলছে কোনো যানবাহন, ভেহিকেল মানে কি যানবাহন, কোনো বাসের প্রয়োজন নেই, ট্রেন নেই, ট্রাম নেই, তারপরে এরোপ্লেন, হ্যাঁ, জাহাজ, কিছুর প্রয়োজন পড়ে না, হ্যাঁ, এক্সেপ্ট হিজ অন বডি, কেবলমাত্র নিজের সুস্থ শরীর ছাড়া, হ্যাঁ, অ্যান্ড কস্ট হিম নাথিং, কিন্তু কোনো টাকারও প্রয়োজন পড়ে না, বাট হিজ এনার্জি, কেবলমাত্র তার মনের এনার্জি ছাড়া। এনার্জি মানে কি বলবো, আগ্রহ। এনার্জি মানে কি আগ্রহ, মনের একটা আগ্রহ। বলছে তোমার যদি মনের যদি আগ্রহ থাকে, উৎসাহ থাকে, তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না, ঠিক আছে। তাহলে আমরা হেঁটে যেতে পারবো। এখন যদি বলি যে পড়তে আসিস নি কেন রে, বলবি স্যার আমার সাইকেলটা খারাপ হয়ে গেছিল, ঠিক কিনা। আমি হেঁটে কিন্তু মহাশরা পড়তে গেছি, সাইকেল ছিল না আমার। কি একটা সুন্দর ভাষা বলেছে, লাস্ট লাইন বলেছে, সবাই শুনে নাও। বলছে গান্ধীজি টুক হিজ নেসেসিটি, গান্ধীজির যতটুকু প্রয়োজন সে ততটুকু কি করতো, ব্যবহার করতো। এজ হি টুক হিজ মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস টু ট্রান্সফর্ম ইন দ্য জয়ফুল এফার্ট, বলছে কি যে কমন প্লেস মানে কি এই হাঁটাটাকে এত সাধারণভাবে ও সবার মধ্যে উপস্থাপনা করেছিল যে সবার এই হাঁটার কি খুঁজে পেয়েছিল, এই হাঁটার মধ্যে সে একটা আনন্দ খুঁজে পেয়েছিল, সবার মনের মধ্যে একটা আনন্দ তৈরি করেছিল।
ঠিক আছে, তোমার যদি আনন্দ থাকে মনে, যদি শান্তি থাকে, তোমার যদি ইচ্ছা থাকে, তো তোমার কোনো কিছুর প্রয়োজন নেই। এটা হচ্ছে গান্ধীজির দ্বিতীয় পার্ট। তোমরা সুন্দরভাবে পড়ে আসবে। আর তোমাদের যেটা আমার বলার কথা, যে আমি এই যে 2025-এর কোশ্চেনটা আমি পেয়েছি, কোশ্চেনটা আমার হাতে পেয়েছি, কোশ্চেনটা সলভ করে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। আমি কী কী সাজেশন দিয়েছি, কী কী এসছে, আর কী কী বাদ দেবো, আমি ওখান থেকে সব ক্লিয়ার করে দেবো। এটা একটা ভিডিও বানাবো। আর এইবার তোমরা যারা মাধ্যমিক দিবে, তোমরা হয়তো টেনশনে পড়ে যাচ্ছ যে এবার আমরা রাইটিংয়ের জন্য কি করব। কোনো টেনশন নেওয়ার দরকার নেই। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দেবো, আর একটু বাড়তি পড়তে হবে আমাদের, সেগুলো আমরা সব কিন্তু সলভ করব। আমাদের কি দেখো, প্রসেস লেখা কোনো কঠিন নয়। প্রসেস যদি আমি 4-5টা লেখা নেওয়া দেখিয়ে দিই, তো প্রত্যেকে আশা করা যায় যে প্রসেসটা লিখতে পারবে। স্টোরি যদি বলে দেই, স্টোরি তো এবার আসবে না, ছেড়ে দেয়। তবুও আমরা একটু পড়ে নেব, আবার যদি দিয়ে দেয়, তাই না? কারণ রিপোর্ট পর দুবার দিয়েছে, তাহলে আমরা কিন্তু দেখে যাব, কিন্তু বারবার বলছে দেখে যাব। যেগুলো আমি ইম্পর্টেন্ট বলবো সেগুলো মুখস্থ করে যাবে।